এবার আমি একটা ইতিহাসে আসি যে ইরান এত অ্যান্টি আমেরিকান কেন, আর আমেরিকায় কেন ইরানে বারবার অ্যাটাক করার চেষ্টা করছে। মানে এই যে ইনভেশনটা আজকে আমেরিকা করলো ইরানে, এটা কিন্তু হিলারি ক্লিন্টন 2008 সালে করবে বলেছিল, বুশ করবে বলেছিল, বুশের বাবা করবে বলেছিল। আমি একটা গল্প দিয়ে শুরু করি। 2008-এ আমি প্রথম আমেরিকান পলিটিক্সে মানে ক্যাডার হিসেবে যোগ দিই আর কি। তো তখন আমি হিলারি ক্লিন্টনের সাথে ও আমার প্রাইমারি যুদ্ধ হচ্ছে। তখন আমার ক্লিয়ার কাট মনে আছে যে ইরান পলিসিতে ওবামা ছিল ফার লেফট, মানে বাম দিকে, আর হিলারি ক্লিন্টন ছিল সেন্টার রাইটে। হিলারি ক্লিন্টন বলেছিল যে সে প্রেসিডেন্ট হলে সে ইরান আক্রমণ করবেই, কারণ ইরান হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় শত্রু এবং আমেরিকা বিরোধী যত টেররিস্ট অ্যাটাক হয়েছে, বিশেষত তার হাজব্যান্ডের সময়, তা একটা লম্বা লিস্ট আছে, মানে কখনো 10 জন 15 জন, এবং প্রচুর ইউএস এম্বাসিতে ট্রাকে শুদ্ধ বোম ফেলা থেকে শুরু করে জাহাজকে করা শুরু থেকে মানে প্রায় মানে প্রচুর লোক মেরেছে ইরানের টেররিস্ট অ্যাটাক ইউএসের ওপর। সেটার ইতিহাসের মধ্যে আমি যাচ্ছি না, এইটার মধ্যে আমি আসবো পরে। তো মেন ব্যাপার হচ্ছে তখন হিলারি ক্লিন্টন বলেছিল যে আজকে যে ট্রাম্প যে কাজটা করছে যে ইরান অ্যাটাক করবো, আমি ইরান অ্যাটাক করবো। তো তখন ওবামা হচ্ছে ফার লেফটের, মানে বামে, অতি বামেদের তখন তিনি প্রতিনিধি। তিনি বললেন না 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 না, আমি ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করে ইরানকে বুঝিয়ে সুঝিয়ে আবার আমেরিকার দিকে নিয়ে আসবো, যেটা বাইরে ওবামা করেছিলেন, এবং যার জন্য ট্রাম্প তাকে গালাগাল দিচ্ছেন। কারণ ইরানের ওপর স্যাংশন লিফট করেছিলেন কিন্তু ওবামা নিজে, যাকে ওবামা তার কথা রেখেছিলেন। তো এবার আমরা আসি লম্বা ইতিহাসে যে কিভাবে এই ইরান বনাম আমেরিকার এই শত্রুতাটা শুরু হলো। তা আমরা একটু ইরানের ইতিহাসে ফিরে যাই। আপনারা যারা অন্তত স্কুল লেভেলেও ভারতের ইতিহাস পড়েছেন জানেন যে নাদির শাহ, পারস্যের সম্রাট, তিনি কি করলেন? তিনি একদম মুঘলদের লুটপাট করে কোহিনূর থেকে শুরু করে সব কিছু লুটপাট করে চলে গেলেন। তারপর কি হলো ইরানে বা পারস্যে কি হলো, কেউ খোঁজ রাখে না। 19th সেঞ্চুরিতে যেটা দেখা গেল যে ইউরোপিয়ান পাওয়ারগুলো প্রচণ্ড পাওয়ারফুল হচ্ছে, এবং ইরানের একটা যেহেতু ল্যান্ডমাস প্রচণ্ড বড়, যেহেতু ইরান ইজ বিটুইন রাশিয়ান এম্পায়ার জার, এবং এদিকে মেডিটেরিয়ান এদিকটা বসে আছে, যে জায়গাটায় কিন্তু তখন ব্রিটিশ এবং ফ্রান্স মিলে ক্ষমতা বাড়াতে চাইছে, রাইট? তো 19th সেঞ্চুরিতে যেটা হয়ে যায় ইন দ্য এন্টায়ার মিডল ইস্ট, এই জার অর্থাৎ রাশিয়ান সাম্রাজ্য এবং ব্রিটিশ সাম্রাজ্য দুটোরই উত্থান হচ্ছে, দুটোর মাঝখানে পড়ে গেছে ইরান। কিন্তু কেউ ডিরেক্টলি ইরানকে দখল করছে না। কিন্তু যেহেতু তারা সামরিক দিক থেকে তখন পারসিক সম্রাট বা পারস্যের সম্রাট দুর্বল হয়ে পড়েছেন, তখন থেকেই এই 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 পারস্যের মধ্যে, ইরানের মধ্যেই ব্রিটিশ এবং সোভিয়েত ইউনিয়ন তো রাশিয়ান এম্পায়ারের প্রচণ্ড প্রভাব। তারপর গন্ডগোলটা বাঁধলো রাশিয়ান রিভলিউশনের পর থেকে। ইনফ্যাক্ট রাশিয়ান রিভলিউশন প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। তো রাশিয়ান রিভলিউশন যখন হচ্ছে, ওখানে আজারবাইজান, বাকু, লেনিন দখল করছে। তো আজারবাইজান এবং ওই ওই এরিয়াটা মিডল ইস্ট, পুরো সেন্ট্রাল এশিয়াটা ছিল হচ্ছে জারেদের উপনিবেশ। তো সোভিয়েত ইউনিয়নও তার উপনিবেশ বানিয়ে নিয়েছে, ইরান হচ্ছে একদম গায়ে, ঠিক আছে। ব্রিটিশরা তখন আরও তেরে ফুরে ঢুকে গেল ইরানের মধ্যে, কিছুতেই ওটা সোভিয়েতদের হাতে পড়তে দেওয়া হবে না। তখনও কিন্তু কোল্ড ওয়ার শুরু হয়নি, এটা একদম আমি বলছি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার আর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের মধ্যে। আর এই ব্রিটিশদের ইরান কিছুতেই পছন্দ করতো না, কারণ এই ব্রিটিশগুলো কাঠিনার্থ ওদের মধ্যে এসে, আবার জারেরাও কাঠিনার্থ। পারস্যের লোকজন স্বভাবত তাদের নিজেদের যাত্রাভিমান আছে, তারা দেখছে যে ভাই আমরা মিলিটারিলি উইক, তার জন্য একদিকে জারের মানে রাশিয়ান সাম্রাজ্য কাঠি নাড়ছে, অন্যদিকে ব্রিটিশ সাম্রাজ্য কাঠি নাড়ছে। তারা অ্যাকচুয়ালি আমেরিকাকে এনেছিল। মজার ব্যাপার হচ্ছে ব্রিটিশ আর জারকে ঠেকাতে 1923 সালে যখন প্রথম পারস্যের অর্থাৎ এই ইরানের গণতান্ত্রিক কাঠামো প্রক্রিয়া শুরু হয়, তখন এদের গণতন্ত্রের প্রক্রিয়াটা স্টার্ট করতে আমেরিকানকে ডাকা হলো। আমেরিকা বললো হ্যাঁ আমরা হেল্প করবো, আমরা তো গণতন্ত্রই চাই। অ্যাকচুয়ালি কারণ যেটা ছিল যে ইরানিয়ানরা চাইছে যে আমেরিকানরা এসে একটু ব্রিটিশ, আর যেহেতু আমেরিকানরা একটু হেভিওয়েট, একটু ব্রিটিশ আর সোভিয়েত ইউনিয়নকে যাতে একটু দূরে রাখতে পারে।
তখনও কোল্ড ওয়ার শুরু হয়নি। এবার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় কী হলো, 41-এ ব্রিটেন এবং ইংল্যান্ড, বাই দ্য ওয়ে ব্রিটেন এবং আমেরিকা মিলে কিন্তু ইরান দখল করে বসলো। তখন আর ছাড়লো না। কেন ছাড়লো না? কারণ তা না হলে ওখানে জার্মানি ঢুকে যেত। 5 বছর ইরান কিন্তু অ্যাকচুয়ালি ব্রিটিশ এবং আমেরিকার অধীনে ছিল। কিন্তু তখন টিটো টুইলার সম্রাট, অর্থাৎ এই রেজা শাহ পল্লবীকে, তার বাবাকে ছড়িয়ে দিয়ে রেজা শাহ পল্লবীকে আনা হয় এবং 41-এ তাকে সিংহাসনে বসিয়েছে বোধ ব্রিটিশ এবং আমেরিকানরা। এবং শুধু তাই নয়, সোভিয়েত ইউনিয়নের যত মাল সাপ্লাই গেছে, আজকে সোভিয়েত ইউনিয়ন লোকে বলে যে স্ট্যালিন যুদ্ধে জিতেছে, স্ট্যালিন জীবনে যুদ্ধে দিতে পারতো না, কারণ স্ট্যালিনের সমস্ত সাপ্লাই ছিল আমেরিকান। প্রতিটা জিপ থেকে শুরু করে, প্রতিটা তেল থেকে শুরু করে সবই আমেরিকার, এবং সেটা যাচ্ছে হচ্ছে ইরান। যার জন্য যখন 42-তে তেহরানে কনফারেন্স হচ্ছে, স্ট্যালিন, চার্চিল এবং রুজভেল্টের মধ্যে বললো, ভাই ইরান, তোমরা আমার জন্য এত কাজ করেছো, তোমরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর তোমরা স্বাধীনতা পাবে। তো 49-এ ইরানকে বলা হলো, বা ইরান তুমি স্বাধীন। অর্থাৎ প্রায় 8 বছর কিন্তু আমেরিকা এবং ইংল্যান্ড আমেরিকার প্রভু হয়ে ছিল অলরেডি। তো যা হয়, আমেরিকা গেছে, গণতন্ত্র এসছে, গণতন্ত্র আসার পর মোসাদেক বলে ওখানে একজন প্রধানমন্ত্রী হলো। মোসাদেক প্রধানমন্ত্রী হয়ে বললো, আরে এ তো এই তখন অ্যাংলো পার্সিয়ান একটা কোম্পানি ছিল, যেটা অ্যাকচুয়ালি আমেরিকান কোম্পানি এবং ব্রিটিশ কোম্পানি, অর্থাৎ বিপি পূর্বজ বলা চলে। এরা সমস্ত প্রফিট নিয়ে যাচ্ছে ইরানের তেলে। তো বলো না, সব কিছু ন্যাশনালাইজ করা হবে। ব্রিটেন তো ভয়ানক রয়ে গেল যে আমাদের কোম্পানিকে সরিয়ে দিয়ে বলে ন্যাশনালাইজ করা হবে। আমেরিকা বলে দাও। গণতান্ত্রিক সিদ্ধান্ত, ওকে একটু বুঝিয়ে সুঝিয়ে নেওয়া যায়। মোসাদেক লোকটা খুব একটা খারাপ নয়, কারণ তুমি বেশি করলে ওরা সোভিয়েত ইউনিয়ন, তখন ঠান্ডা যুদ্ধ চলছে, তখন সোভিয়েত ইউনিয়নে চলে যাবে। কিন্তু তো মোসাদেককে জামাই আদর করে আমেরিকায় নিয়ে আসলো। এই যে লেফটিস্টরা আছে, দেখবেন গল্প বলবেন যে মোসাদেক লোকটা অ্যাকচুয়ালি ন্যাশনালাইজ করতে চেয়েছিল বলে, তেলের খনি ন্যাশনালাইজ করতে চেয়েছিল বলে ওর বিরুদ্ধে সিআইএস কু করে আবার রেজা পল্লবীকে বা শাসন আমেরিকা শুরু করে। সেটা কিন্তু একদম মিথ্যে কথা, কারণ আমেরিকা ওই ন্যাশনালাইজেশন মেনে নিল, কিন্তু একটা আমেরিকা ফর্মুলা দিল। ফর্মুলা বললো, দেখো তুমি তো তেল তো তৈরি করতে পারবে, ন্যাশনাল কোম্পানি তেল তো বিক্রি তো করতে হবে আমার মার্কেটে, রাইট? তো বিক্রি করবে বিপি, তুমি তেল তৈরি করো, প্রফিট 100%, 10% সরকারের, 50% এই তোমার ন্যাশনাল অয়েল কোম্পানিতে, 40% আমাকে দাও। বাইরে মোসাদেক রাজি হয়ে গেছিলেন, কিন্তু উনি না বলেনি, ওনার তো তেল বিক্রি করা তো ঝামেলার ব্যাপার, কী দরকার, আমার তো ঠিকই আছে। সেখানে গণ্ডগোলটা কিন্তু হয়নি। সুতরাং মোসাদেকের সাথে আমেরিকার একটা ট্রুস হয়ে গেছিল। কিন্তু সমস্যা হলো এখানটায় যে ব্রিটিশ এজেন্সি M6 আবিষ্কার করে যে মোসাদেক অ্যাকচুয়ালি লোকটা ছিল লেফটিস্ট এবং কেজিবির চর। সেখানেই কালটা হয়েছে। তখন ওই ঠান্ডা যুদ্ধের আবহে মোসাদেক যখনই জানা পড়ে গেছে যে তিনি কেজিবির চর, তাকে আর রাখা যাবে না। সুতরাং তাকে সরিয়ে দিয়ে বলবে, ভাই এই রিস্ক হয়ে যাচ্ছে, এখানে গণতন্ত্র দিলে এটা সোভিয়েত ইউনিয়নের হাতে পড়বে। তো সঙ্গে সঙ্গে শাহকে আনা হলো। সুতরাং ইরানে গণতন্ত্র ধ্বংস করার পেছনে যদিও লোকে বলে যে এই ন্যাশনালাইজেশন অফ দ্য অয়েল ফিল্ড দাবি, তা কিন্তু নয়, সেটা মেনে নেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আর রেজা পল্লবী শাহ আসার পরেও কিন্তু ইরানের অ্যাকচুয়ালি তেল ন্যাশনাল অয়েল কোম্পানি তুলতো, বিপি বিক্রি করতো। সুতরাং মোসাদেক যে ফর্মুলা দিয়ে গেছিল ন্যাশনালাইজেশন এবং আমেরিকার সাথে যে এগ্রিমেন্ট হয়েছিল, সেটা রেজা পল্লবী শাহের আমলেও চালু ছিল। তো রেজা পল্লবী শাহ আসার পর আমেরিকার পোয়া বড় নিজের একটা পোষ্যপুত্রকে বসিয়ে দিয়েছে। এবং শুধু তাই না, এখন এমন অবস্থা, ইরান আজকে ইসরায়েল যেমন আমেরিকার ডান হাত, তখন কিন্তু এই রেজা শাহ হচ্ছে আমেরিকার ডান হাত। একদম দহরম মহরম সম্পর্ক। ইভেন যখন ওপেক তৈরি হয়, আমেরিকা বলেছে ওপেকের কী আছে, ক্ষতি হবে, অয়েল কন্ট্রোল করছে, অ্যাকচুয়ালি করছে তো আমাদের ইরানের লোকই, মানে আমার ইরানের শাই করছে। প্রতিটা আমেরিকার প্রেসিডেন্টের সাথে পল্লবী শাহ গ্রেট রিলেশনশিপ, সব ভালো চলছে। এবং শুধু তাই না, সেই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যতদিন এইটা আপনারা দেখে নেবেন, 79 পর্যন্ত যতদিন পল্লবী রেজা শাহ ছিল, ততদিন পর্যন্ত ইসরায়েলের সাথে যেসব যুদ্ধ হয়েছে সেখানে আমেরিকা কোনো পক্ষই নেয়নি। ওখানকার কতজন আরবের সাথে ইসরায়েল যা যুদ্ধ করছে, আমেরিকা জড়াতো না, কারণ আমার হাতে ইরান আছে, অর্থাৎ ইরানই তো আমার চাবিকাঠি। এবং ইরানের আশেপাশে কাতার, কুয়েত, এই যে বেল্টটা, ইরাক, এরা সবাই তখন আমেরিকার গ্রিপে আছে, ইনক্লুডিং সৌদি আরবে। সবাই ভালো আছে তখন, কারণ একটাই মস্তান পারে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
সমস্যা শুরু হয় 77 থেকে। আছে তার আগে ওপেক তৈরি হয়েছে। ওপেক তৈরি হওয়ার ফলে কী হয়েছে, ওপেক তৈরি হওয়ার ফলে ইরান তার দাম বাড়ানোর সুযোগ পেয়ে গেছে। ইরানের সাংঘাতিক অয়েল রেভিনিউ, প্রচণ্ড বড়লোক হয়ে যাচ্ছে ইরান। আর যত বড়লোক হচ্ছে, শাহ কী করছেন নিজের স্বার্থের জন্য, বলছেন আমি আরও অস্ত্র কিনবো, প্লাস তিনি যে অর্থটা আসছে একটা বড় অংশ ইরানের লোকজনকে বিভিন্ন ওয়েলফেয়ার প্রোগ্রাম শুরু করছেন। শুধু তাই নয়, আজকে যে ইরানের শিক্ষা এত ভালো, কারণ ইরানের 3টি ইউনিভার্সিটি ব্রাদারহুড কনসেপ্টে তৈরি হয়েছিল, এমআইটি, ইউপেন এবং ইউনিভার্সিটি অফ শিকাগো, অর্থাৎ ইউএসএস 3টে সেরা ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট করে ইরানের 3টে সেরা ইউনিভার্সিটি তৈরি করা, যার জন্য ইরানের থেকে আজকেও সবচেয়ে ভালো ভালো ছাত্ররা তৈরি হয়। এভরিথিং ওয়াজ ডঙ্কি করি, রাইট? খুব ভালো একটা মখমল সম্পর্ক চলছে। কিন্তু সমস্যা দাঁড়িয়েছে 77। ওপেক তেলের দাম বাড়াচ্ছে, ইউএস কন্ট্রোল করতে পারছে না, আর বলতেও পারছে না। কেন বলতে পারছে না? কারণ তেলের দাম যত বাড়বে ইরানের তত লাভ, ইরানের যত লাভ ইরান তত আমেরিকা থেকে অস্ত্র কিনবে। আমেরিকার অস্ত্র লবি চাই যে ওপেক আরও তেলের দাম বাড়াক, কারণ ওপেক যত তেলের দাম বাড়াবে আমেরিকা তত অস্ত্র বেচতে পারবে। মজার ব্যাপার চলছে। তখন আমেরিকার ট্রেজারি সেক্রেটারি মাথায় হাত বলে, সালে এ তো আমাদেরকে পুরো পকেট কেটে নিচ্ছে শাহের বিরুদ্ধে। তখন গেরাল্ড ফোল্ড হচ্ছে আমাদের প্রেসিডেন্ট, বলে যে প্রেসিডেন্ট সাহেব তো ঠিক হচ্ছে না, শাহকে একটু টাইট দিতে হবে। বলে ঠিক আছে, শাহের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো, ওভাবে তো টাইট দেওয়া যাবে না, চলো সৌদি আরবকে আমরা একটু তুলি। তো ওপেকের সাথে কী করলো, তখন সৌদি আরবের সাথে আমেরিকা তেল কেনা শুরু করলো। বলে তুই আমাকে আরও বেশি করে তেল দাও, আমি ইরান থেকে তেল নেবো না। ইরান তেল নিয়ে একটু দাম নিয়ে বেশি করছে। এটা শাহকে প্রচণ্ড আঘাত করলো। কেন আঘাত করলো? হঠাৎ করে ইরানের অয়েল রেভিনিউ কমে গেছে, কারণ ওপেক থেকে সৌদি আরব তখন একটু বিশ্বাসঘাতকর হয়েছে। মানে এই 77 থেকে সৌদি আরব এবং ইরানের খ্যাস করা শুরু হয়েছে। আমি সে ব্যাপারে আরেকটা ভিডিও করছি, সেটা আরেকটা ইন্টারেস্টিং হিস্ট্রি আছে। এইবার মজার ব্যাপারটা যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে এই যে শাহ তো তখন অস্ত্র কেনার বিশাল কমিটমেন্ট দিয়ে ফেলেছে, টাকা পয়সা অর্ধেক দিয়ে ফেলেছে, অর্ধেক না দিলে টাকা পয়সা আসবে না, সুতরাং তিনি অস্ত্রের পেছনে আরও খরচ করলেন। এদিকে পকেটে টাকা নেই, তাহলে কী হবে? উনি যেসব মানে ইরানের লোকজন কিন্তু 77 পর্যন্ত প্রচণ্ড খুশি ছিল। যতই ইরানে বলা হোক না কেন এইসব বৈষম্য হ্যান ত্যান করি বুলশিট, প্রচুর লোকজন তেলের টাকায় প্রচণ্ড ভালো ছিল। যে কোনো ইরানিয়ানকে জিজ্ঞেস করবেন 77 পর্যন্ত। তারপরে এই যে মানে বেসিক্যালি দোষ আমেরিকারই, আমেরিকায় শাহের পেছনে ছুরিটা মেরেছিল সৌদি আরবকে দিয়ে। যেই ইরানের তেলের রেভিনিউ কমে গেছে, শাহ তখন নিজের লোককে খুশি রাখতে পারছে না, অর্থাৎ ইরানের লোকজনের জন্য প্রচুর অনেক কিছু ফ্রিভিজ চালু ছিল। হঠাৎ করে ধরুন, মানে যেমন ধরুন আজকে পশ্চিমবঙ্গে এই কন্যা ভাতা, এই ভাতা, ওই ভাতা, ওই ভাতা, 25টা ভাতা দেয় ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি। তো সাউথ সেরকম ভাতা দিয়ে যাচ্ছেন তেলের টাকায়। হঠাৎ করে দেখা যাচ্ছে সেই ভাতা দেওয়ার টাকা নেই, তো লোকজন রেগে যাবে না? রেগে গেছে। ফলে 79-এ শাহর বিরুদ্ধে বিপ্লবটা হয়। এটা বামপন্থী এবং ইসলামিস্ট একসাথে মিলে করে, তারপর বামপন্থীদের মেরে কেটে সাফ করে দেয়, সেটা অন্য ব্যাপার। এখন তো তাও দেখছি বামপন্থীরা আবার খেমেনি সাপোর্টার, যাকে সেটা অন্য ব্যাপার। তো ঘটনাটা হচ্ছেই যে এবার 79-এ যখন শাহকে ফেলে দিল, তখন একটা জিনিস, আমেরিকা শাহকে বাঁচানোর চেষ্টা করলো না। কেন করলো না? ওই যে বললাম, শাহ তখন আমেরিকার উপর ওঠার চেষ্টা করেছিল যে বেসিক্যালি তোমাদেরকে বাঁচ দেবো, কারণ আমি তেলের দাম বাড়িয়ে আমার অস্ত্র কিনবো। সেই জন্য জিমি কার্টারকে বলে দেওয়া হলো যে ভাই শাহ লোকটা সুবিধার না, বরং এই মোল্লা ফোল্লার আসছে, এদের সাথে আমরা বেটার ডিল করতে পারবো। কিন্তু আলটিমেটলি মোল্লাদের এই যে নাইলিস্ট নেচার, মানে মোল্লাদের চিনতে ভাই সবাই ভুল করে, আমেরিকাও ভুল করে। কারণ এরপর দেখা গেল একটা র্যাপিড অ্যান্টি আমেরিকান সেন্টিমেন্ট, মানে যা হয় আমাদের এই বাংলাদেশের মতো, যে ইন্ডিয়া বাংলাদেশের জন্য এত কিছু করলো, তারপরেও এই জুলাই বিপ্লব নামে একটা করে তারা সারা ইন্ডিয়ান নামে উল্টোপাল্টা বলা থেকে শুরু করে এই রিজিমটা পুরোপুরি একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট শুরু করে। এক্স্যাক্টলি সেম জিনিস শুরু হয়। শুধু তাই নয়, এই রিজিম যেহেতু এটা একটা থিওক্রেটিক রিজিম, দুটো প্রবলেম। এক হচ্ছে যে সৌদি আরব কেন মক্কা মদিনার অধিকার পাবে, কারণ অ্যাকর্ডিং টু এদের ইসলামিক থিওলজি যে প্রতিটা ইসলামিক স্টেটের হেড হবে মোল্লার। প্রতিটা ইসলামিক স্টেটে কখনো কোনো রাজা হেড হতে পারে না, কারণ ইসলাম অনুযায়ী কোনো রাজা থাকতে পারে না। মোল্লাতন্ত্র হচ্ছে ওদের মতে ইসলামের একমাত্র সহি পলিটিক্যাল স্ট্রাকচার। এটা নিয়ে সৌদি আরবের সাথে ওদের গন্ডগোল হবে, সেটা ব্যাপারে আমি পরে আসবো, দ্যাটস ভেরি অ্যানাদার ইন্টারেস্টিং স্টোরি। কিন্তু যাই হোক না কেন, সৌদি আরব যেহেতু এখন আমেরিকার সাথে, এবং আমেরিকা তারপর ইসরায়েলের সাথে জুড়ে গেল, ইরানকে হারিয়ে তখন ইসরায়েলকে দরকার। তারপর থেকে যা হয়েছে সেটা একটা লম্বা ইতিহাস, সেটা অনেকেই জানেন। যে অবভিয়াসলি ইরান দেখছে যে ইউএসের সাথে তো ডিরেক্ট পেরে উঠবে না, অতএব তারা গোটা মধ্যপ্রাচ্য জুড়ে 7টা সন্ত্রাসবাদী সংগঠন তৈরি করে, যার মধ্যে হামাস আছে, হেজবুল্লাহ আছে,
ইহুদিরা আছে, এই সরি ইয়েমেনের হিউথিসরা আছে, এরকম আরও 4টে আছে। মানে গোটা ইরাকে যতগুলো সন্ত্রাসবাদী সংগঠন অধিকাংশ ইরানের সাপোর্টে। তো ন্যাচারালি এটা বোথ ইসরায়েল এবং আমেরিকার কাঁটা হয়ে দাঁড়িয়েছিল, এবং আমেরিকার সব প্রেসিডেন্টই চেয়েছে ইরান দখল করতে। ইনফ্যাক্ট 2019 যখন ড্রোন অ্যাটাক চালায় ইরান, মানে সন্ত্রাসবাদীদের দিয়ে অন সৌদি আরবের অয়েল রিফাইনারিতে, তখনই কিন্তু এমবিএস ট্রাম্পকে বলেছিল যে এটা সময় এসছে, চলো গিয়ে আমরা দুজনে মিলে এখন ইরানকে খালাস করি। কিন্তু ট্রাম্পের তখন নেক্সট ইয়ার ইলেকশন থাকার জন্য করেনি। আর তাছাড়া জেনারেলরা বলেছিল ইরান অত সহজ জিনিস নয়, অত তাড়াতাড়ি যাবেন না, আপনার নেক্সট ইলেকশন আছে। এবার তো ট্রাম্প ইলেকশন নেই বলে এখন পুরো খেলা চলে গেছে অন্যদিকে। তো যাই হোক, আমি এটার বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে। দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং হচ্ছে পুরো ব্যাপারটার মধ্যে যে ইরানি আমেরিকাকে ডেকে এনেছিল যাতে রাশিয়া এবং ব্রিটেনকে ঠেকানো যায়, এবং আমেরিকা বরাবর চেষ্টা করেছে ইরানের সাথে ভালো সম্পর্ক রাখতে, কিন্তু আমেরিকার নিজের দোষে ডুবেছে ইরানে। আজকে যদি শাহকে আমেরিকা সাপোর্ট করতো, এই বিপ্লব হতো না, করেনি। বেশি চালাক, অতি চালাকের গলায় দড়ি, তো আমেরিকার সেই অবস্থা হয়েছে।